গল্প আমার তুমি, গল্প পর্ব ৭। লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। সুলতান কিছু না বলেই চুপ করে আছে। পরি বলল, আমার খুশি হওয়ার কারণ কি বলুন তো? আমি যে তোমার পথ থেকে সরে গেলাম তাই। আপনি আমার পথ থেকে না গেলেও আমায় পেতেন না কখনোই। আমি শুধু সাদাবকেই ভালোবাসি। হুম, জানি। কিন্তু সাদাব তোমায় কতটা ভালোবাসা পড়ি। সাদাব তোমায়, হ্যাঁ আমার, শোনো পড়ি, একটা তুমি যে কিভাবে কতটা পরিবর্তন হয়ে যাও তা আমরা মানুষরা বলতে পারি না, মানে কিছু না। সাদাব কখনোই চেঞ্জ হবে না। আর যদিও আমাদের মধ্যে কিছু হয় তবে সেটা নিশ্চয়ই আপনি সৃষ্টি করতে চাইবেন। এটা অজানা কিছু নয়। রাগে গজগজ করতে করতে পরি ছাদ থেকে নেমে ঘরে গেল। সাদাব আলবির সাথে খেলছে। পরি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি প্রাণবন্ত হাসি, মায়াবী চেহারা। এই মানুষ কিভাবে পারবে পরিবর্তন হতে? আপদটা আবারও এসেছে আমাদের মাঝে ঝামেলা পাকাতে। পরীকে দেখে উঠে আসে সাদাব। কি ভাবছ? কিছু না। সাদাব পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে, তাই? হুম। আচ্ছা সাদাব, তুমি কখনো পাল্টে যাবে না তো? এসব কি বলছো পরী? আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি। প্লিজ কখনো চেঞ্জ হয়ে যেও না। পাগল হয়ে গিয়েছো আমার বউটা। আমি কখনো তোমায় ছেড়ে যাব না, জান। পরের দিন সাদাব কুমিল্লায় চলে যায়, কিন্তু পরী থেকে যায়। মাঝের একটা দিন ভালোই কেটেছিল, কিন্তু এরপর থেকে পরীর মনে কেমন যেন খটকা লাগে। ফোন দিলে সাদাব যেন কেমন মনমরা হয়ে থাকে, খুব একটা কথা বলতে চায় না। পরীর অস্থির লাগা শুরু করে। সাদাবকে ফোন দিয়ে বলে নিয়ে যেতে। পরের দিন সাদাবও আসে, কিন্তু মুখে হাসি নেই, কি নিয়ে যেন চিন্তিত। কুমিল্লায় যাওয়ার পর পরী খেয়াল করলো বাড়িটা কেমন যেন থমথমে, কোনো হইচই নেই। বোরকাটা খুলে পড়ি শ্বশুর শাশুড়ির রুমে যায়। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন বাবা মা, ভালো আছেন? তারা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। পরে কিছুই বুঝতে পারছে না হয়েছেটা কি, এমন কেন করছে তারা। পরি তাড়াতাড়ি করে রুমে যায়। সাদাব কপালে হাত দিয়ে শুয়ে আছে। পরে পাশে গিয়ে বসে, কি হয়েছে সাদাব? বাবা মা আমার সাথে কথা বললো না কেন? আশা ভাবি কই, টুম্পা কই? সাদাব নীরব। এতদিন বাবার বাড়ি ছিলাম বলে কি বাবা মা রাগ করেছেন? সাদাব শোয়া থেকে উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। ভাই ভাবি আর টুম্পা নিজেদের বাড়ি করে আলাদা হয়ে গিয়েছে। পরি, কি বলছো, কেন? ইচ্ছে তাদের। পরি কি বলবে ভেবে পাচ্ছে না। সাদাব করুণ কণ্ঠে বলল, আমার বাবা মায়ের দায়িত্ব এখন তোমার হাতে। প্লিজ তাদের যেন কোনো অযত্ন না হয়। পরি সাদাবকে আশ্বস্ত করে বলে, তুমি একদম টেনশন করো না, আমি তাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। সাদাব মৃদু হেসে পরির কপালে চুমু খায়। পরের দিন সকালে পরি ৫টায় ঘুম থেকে উঠে। প্রতিদিন ৬টায় উঠলেও আজ ৫টায় উঠেছে। রান্না করতে হবে তাই। এখন তো আশাভাবেও নেই। ৭টা ২০ মিনিটে পরি সব খাবার রেডি করে সাদাবকে ডেকে তুলে নিজেও কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। ৮টা ৩০-এ সাদাবের সাথে বেরিয়ে পড়ে পরি। পরীকে কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। কলেজের ভেতর প্রবেশ করতেই সুলতান আর তিশাকে দেখতে পায়। পরীকে দেখে তিশা দৌড়ে আসে সুলতানকে নিয়ে। কেমন আছো পরি? ভালো আছি, তোমরা? হুম, আমরাও ভালো আছি। আচ্ছা, আমি এখন ক্লাসে যাচ্ছি তিশু। আরে দাঁড়াও, এত তাড়া কিসের? সকালে পড়তে বসতে পারিনি, এখন পড়তে হবে। তিশা দুষ্ট হেসে বলল, কেন? কাকা বুঝি একটু বেশি আদর করেছে আজ? পরি সুলতানের দিকে তাকিয়ে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কোথায় কি বলতে হয় সেটাও জানে না। তিশু, এমন কিছু না, রান্না করেছি তাই। সুলতান এবার অবাক হয়ে বলল, তুমি রান্না করো? হুম। তিশা সুলতানের দিকে তাকিয়ে বলল, এভাবে বললে কেন রাফিন? তোমার বাসায় যাওয়ার পর তুমি মনে হয় আমায় দিয়ে রান্না করাবে না? না, তোমাকে দিয়ে কোনো কাজই করাবো না। ইস! পরে ইতস্তত করছিল ওদের কথা শুনে, তাই আসি বলে দ্রুত চলে গেল। সুলতান মনে মনে ভাবতে লাগলো, যে মেয়ে বাসায় একটা প্লেট ধুইত না সে কিনা এখন শ্বশুর বাড়িতে রান্না করে। অবশ্য বিয়ের আগে আর পরের জীবন অনেক তফাৎ মেয়েদের। ক্লাস শেষে জানিয়ে দেওয়া হলো কাল ক্লাস টেস্ট হবে, সবাই যেন সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসে। পরে বাসায় গিয়ে কলেজের ইউনিফর্ম খুলে বিছানায় গা এলিয়ে দেয় মাত্র তখনই
শাশুড়ির ডাক পড়ল। শরীরটা খুব ক্লান্ত লাগা সত্ত্বেও পরি শাশুড়ির কাছে যায়। জি মা বলেন। কখন আসছো? এইমাত্র। ওহ, আমায় এক কাপ চা বানিয়ে দাও, তারপর ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা। চুলায় চায়ের পানি বসিয়ে পরি ভাবতে থাকে, বাপের বাড়ি যদি থাকতো তাহলে দুনিয়া উল্টে গেলেও পরি শোয়া থেকে উঠতো না। পরি মা জোর করে উঠিয়ে খাইয়ে দিত। পানি ফুটলেই চা পাতা দিয়ে দেয়। মেয়েকে একটা হাসি দিয়ে নিজে নিজেকে বলে, পরি, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। তাছাড়া সাদাবেরও ভালোবাসা পেলেই হয়, আর কি চাই আমার। শাশুড়িকে চা দিয়ে পরি ফ্রেশ হয়ে নেয়। খেতে বসেছে। খাবারের রুচি পাচ্ছে না। মুখ থেকে খাবার বেরিয়ে আসতে চাইছে। হাত ধুয়ে উঠে পড়ল। আপাতত কাজ না থাকায় ঘুমানোর কথা ভাবছিল পরি। খাবারগুলো গরম করে টেবিলে রাখছিল। তখন শাশুড়ি এসে বলল, আজকে গলদা চিংড়ি আর ডাল বেগুন ভাজবা। আচ্ছা, হুম। খাবার ডেকে সব কিছু জোগাড় করে দাও এখনই, নয়তো পরে আবার সময় কখন পাবে, বেশি দেরি হয়ে যাবে। ঠিক আছে মা। তিশার সাথে ফোনে কথা বলছিল সুলতান। তিশা বকবক করেই যাচ্ছে, কিন্তু মনে শান্তি খুঁজে পাচ্ছে না সুলতান। এই রাফিন। হ্যাঁ বলো। কোথায় হারিয়ে গেলে? তোমার মাঝে। এহ, কি ঢং! ঢঙের কি হলো? কিছু না। রাফিন, তোমায় ছাড়া আমি থাকতে পারছি না। আর কয়টা দিন, তারপর তোমায় বাড়িতে প্রস্তাব পাঠাবো। রাজি না হলে আমার বাসায় চলে আসবে। আমার বাড়ির সবাই তো তোমার কথা জানে। আর কত দেরি করব? এত অধৈর্য হচ্ছ কেন তিশু? কেন, তোমার কি আমায় কাছে পেতে ইচ্ছে করছে না? সুলতান কিছুক্ষণ চুপ করে থাকে। বলো না কেন? করে তিশু। আচ্ছা, তুমি কি চাইছো এখনই তোমার বাড়িতে বলি? পরে যদি তোমার পড়া বন্ধ হয়ে যায়? আমি এত কিছু জানি না। আমার শুধু তোমাকেই চাই, ব্যাস। আচ্ছা, আমি দেখছি। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে গেছে পড়ি। আশাভাবী থাকলে এত কাজ করেনি। মনে হয় নতুন নতুন সংসারে এত কাজ করছি তো, তাই এমন মনে হচ্ছে। এখন শরীর অনেক বেশি ক্লান্ত লাগছে, কিন্তু কতগুলো পড়াও তো বাকি। ঘুমে চোখে লেগে আসছিল, অতশত আর না ভেবে শুয়ে পড়ে। ঘুমে তলিয়ে যায়। প্রায় 30 মিনিট পর সাদা ফোন করে। ফোন আসায় পরে বিরক্ত হয়। ফোন ধরে বলে, হ্যালো, তুমি এখন ঘুমোচ্ছ? হুম। খুব ঘুম পাচ্ছিল। রান্না করেছো? হ্যাঁ। 8টা বাজে। বাবা মাকে খেতে দাও, আর তুমি খেয়ে নাও, তারপর পড়তে বসো। আচ্ছা, তোমার ছুটি কয়টায়? 9টায়। আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। আচ্ছা। ঘুমের রেশ কাটতেই পরি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রাতেও বাহিরে কার সাথে খেয়ে আসবে? আর বাহিরে বা কেন খাবে? রুমের মধ্যে পায়চারি করতে থাকে পরি। আমি কি সাদবকে সন্দেহ করছি? হতেও তো পারে অফিসের কোনো কলিগের সাথে খাবে। 1 মিনিট, কলিগ ছেলে না মেয়ে? সে যাই হোক, আমি বাসায় থাকলে তো আমি ওকে আর আমায় খাইয়ে দেয়। তা না হলে নাকি ওর পেটে ভরে না? তাহলে উফ, না পড়ি। এসব কি ভাবছিস তুই? আবারও পায়চারি শুরু করে। কিছুক্ষণ পায়চারি করার পর থমকে দাঁড়ায় পড়ি। তবে কি আমার সংসার জীবনের নতুন কোনো ঝড় আসতে চলেছে? তিশা আর সুলতানের সম্পর্ক তিশার পরিবার মেনে নিয়েছে। না নেওয়ার কোনো কারণও ছিল না। কারণ সুলতান ওয়েল সেটেল। সুলতানের পরিবার তো আগে থেকে মেনে নিয়েছে। তিশার পড়াশোনা আর সুলতানের চাকরির জন্য দুজনে একটা ফ্ল্যাট নিয়ে কুমিল্লাতেই থাকে। পরি পড়াশোনা আর সংসার দুটো সামলাতে কি হিমশিম খাচ্ছে। যত যাই করুক, কিছুতেই শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারছে না। পরি যতই তাদের আপন করে নিতে চায়, তারা ততই পরীকে দূরে সরিয়ে দেয়। পরীর জীবনে মেঘের কালো ছায়া নেমে এসেছে। সাদাবের ভরসা আর বিশ্বাস আর ভালোবাসা এখনো ঠিক আছে পরি। তবে এতটুকু পরিবেশ বুঝতে পেরেছে, ওর শ্বশুরবাড়ির কেউ চায় না ও পড়াশোনা করুক। সেদিন পাশের বাড়ির প্রতিবেশী আন্টি এসেছিল বাড়িতে। চা নিয়ে আসার সময় আড়াল থেকে সবটা শুনেছে পরি। কি ব্যাপার ভাবি, বাড়ির ছোট বউ কেমন? ওই আর কি, এই যুগের মেয়েরা যেমন হয়। সেবা যত্ন করে তো নাকি? তা করে, ঝগড়াঝাটি করে না? এত সাহস হবে নাকি? সাদা মেরে ফেলবে। বিয়ের পর বাড়ির বউকে পড়াশোনা করাচ্ছ কেন বুঝি না বাপু। যা দিনকাল পড়েছে এখন, স্কুল কলেজ মানেই তো এখন মেয়েরা ছেলেদের সাথে ঢলাঢলি করে। সাদাফের মা এর কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। তিনি আবার বলা শুরু করলেন, শোনো ভাবি,
ভাইজান এই এলাকার বিচার আচার করেন, কোনো সময় যদি তোমার এই ছেলের বউ কোনো পরপুরুষের সাথে অঘটন ঘটায় তখন কিভাবে নিজেরই ছেলের বউ এর বিচার করাবে? কিছুদিন আগে শুনলে না পাশের এলাকার কোনো একটা মেয়েকে বিয়ের পরেও পড়াশোনা করিয়েছে, 4 মাস হয়নি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে। ছেলেটার যা করুণ অবস্থা কি বলবো, পরিবারের মান সম্মানও গেল। আমি বলছি না যে তোমার ছোট ছেলের বউ এমন হবে, বুঝোই তো এই যুগের মেয়ে, অল্প বয়স, সুন্দর দেহের গড়ন, সুন্দরী হতে আর কতক্ষণ, পড়াশোনা কি আর সাথে করাই? আমার মতামত তো কোনো কালেই ছিল না, কিন্তু ওই যে আমার গুণধর ছেলে বউকে নিয়ে একদম গদগদ করে বিয়ের পরেও পড়াশোনা করাবে। কি বলছো এইসব? সাদাব তো মা ভক্ত ছিল, এখন বউয়ের আঁচল ধরে আছে নাকি? সাদাবের মার আগে ফুঁসতেছেন, বিয়ে হয়েছে কতদিন হলো? 6 মাস। বাচ্চা নিতে বলো। কি বলছো ভাবি, ওই মেয়ে তো নিজেই বাচ্চা এখনো। বিয়ে করার সময় মনে ছিল না, বিয়ে হয়ে গিয়েছে এখন আর বাচ্চা আছে নাকি? আরে বাবা, কিছু হয়ে গেলে তো সাদাব শেষ। ওর মধ্যে আমার সাদাবের প্রাণ আছে, এতই ভালোবাসে ওকে। ধুর, এমন কিছুই হবে না। বাচ্চা হলে তখন আর এত কিছু সামলিয়ে পড়তে পারবে না, সংসার আর বাচ্চা নিয়েই থাকবে। পরি আর ওদের কথা শুনতে পারল না, চায়ের ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেল। এতক্ষণ চা ঠান্ডা হয়ে গিয়েছে, পরির চোখ দিয়ে পানি পড়ছে, রাগে দুঃখে কষ্টে। ইচ্ছে করছিল মহিলাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিতে। তার মেয়ে তো স্কুলে পড়ে, সেও কি স্কুলে গিয়ে ছেলেদের সাথে ডলাডলি করে? এতটা কুসংস্কারে আবদ্ধ এই জায়গার লোকজন। না, এসব আর সহ্য হচ্ছে না। আল্লাহ, ধৈর্য দাও আমায়। 1 সপ্তাহ পর টেস্ট পরীক্ষা, বাড়ির সব কাজ তাড়াতাড়ি শেষ করে পড়তে বসে। সাদাপ অফিসের কাজ নিয়ে আজকাল বেশি ব্যস্ত থাকে। তিশাও ধুমসে পড়াশোনা শুরু করছে। সুলতান যথেষ্ট কেয়ার করে তিশাকে, তবে ভালোবাসা এখনো পরের জন্যই। কিন্তু তিশাকে এসব কিছু বুঝতে দেয় না। বাড়ির টুকটাক কাজ নিজেই করে, এছাড়া রান্নাবান্না কাপড় ধোয়ার জন্য আলাদা কাজের লোক রেখেছে। তিশাকে হুকুম দিয়েছে ঘরের কোনো কাজ পরীক্ষার আগে করা যাবে না। সুলতানের এমন আদেশে তিশা যেন বারবার প্রেমে পড়ে। রাত 10টা, স্টাডি রুমে পড়ছিল পরি। শাশুড়ির রুম থেকে কান্নাকাটি আর হাউকাউ শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজার পর্দা ধরে দাঁড়ায়। শাশুড়ি কান্না করতে করতে বলছে, আমার কি বয়স কম হয়েছে? মরে গেলে তখন বাচ্চা নিবি, কবরে আমার নাতি নাতনিকে নিয়ে যাবি। মা, এসব কেন বলছো? পরীর কয়েকদিন পর পরীক্ষা, এখন এসব বাচ্চা কাচ্চা বুঝো না কেন? তো কি হয়েছে? পড়াশোনা চলাকালীন আর মেয়েরা কি বাচ্চা নেয় না? তাছাড়া বাচ্চা কি সাথে সাথেই হয় নাকি? বাচ্চা পেটে নিয়ে কত মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তো বলিনি ওর পড়াশোনা বন্ধ করতে। সাদাব মাথা নিচু করে বসে আছে। শাশুড়ি মা শাশুড়ির আঁচলে মুখ গুজে কাঁদছে আর বলছে, আমি মরে যাওয়ার পর বুঝবি আর তখন আফসোস করবি। বারান্দায় দাঁড়িয়ে আছে সাদাব। পরি এতক্ষণ স্টাডি রুমে ছিল। সাদাবের পাশে এসে দাঁড়াই। কি হয়েছে সাদাব? কিছু না। বলো আমায়। বললাম না কিছু না। আমি পড়াশোনা বন্ধ করে দেই, এটা চাও তোমরা? না, পড়াশোনা তোমার স্বপ্ন, কিন্তু আমি আমার মাকে কষ্ট দিতেও চাই না। তবে কি চাইছো তুমি? সাদাব এবার পরের দিকে ঘুরে 2 হাত ধরে বলে, আমার একটা বাচ্চা দাও প্লিজ। সাদাব, তুমি বলছো এটা? হ্যাঁ বলছি, কারণ এছাড়া আর কিছুই করার নেই আমার। কেন? তুমি কি মা হতে চাও না? চাই, তবে এখন অনেক সময় পড়ে আছে। মাত্র তো 6 মাস হলো বিয়ে করেছি, বাচ্চা নেওয়াটা নিজেদের ব্যাপার। পড়ি, প্লিজ পড়ি, আমার দিকটা একটু ভাবো। আমার দিকটা কেন ভাবছো না? এখন যদি বাচ্চা নেই তাহলে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি? পড়াশোনা সামলাবো নাকি সংসার, আর নাকি বাচ্চা? তাহলে তুমি বাচ্চা নেবে না? মা হওয়ার ইচ্ছে সব মেয়েরই থাকে, আমিও এর ব্যতিক্রম নই। তবে আমি চাই না আমাদের বেবি আমার অনাদরে বড় হোক। আমি একসাথে এখনই সব কিছু সামলাতে পারবো না। এখন যদি আমাদের বেবি আসে তাহলে আমি বেবিকে আমার সব সময় দিতে পারবো না। এটা আমি চাই না। আমি চাই আমার সব সময় বেবি পাক। এর জন্য অন্তত ইন্টারের ফাইনাল এক্সামটা পর্যন্ত আমায় সময় দাও প্লিজ। ধ্যাত, তোমায় বুঝিয়ে কিচ্ছু হবে না, তুমি তোমার পড়াশোনা নিয়েই থাকো। পরে বুঝে উঠতে পারছে না কি করবে। একদিকে পড়ালেখা, অন্যদিকে সংসার আর সাদাব। সাদাব যদি আমায় ছেড়ে দেয়, যদি অন্য কাউকে বিয়ে করে, উফ, আল্লাহ কোন পথে দেখাও আমায়, আমি সাদাবকে হারাতে পারবো না। বিছানার অন্য পাশে শুয়ে আছে সাদাব। পরিবেশ বুঝতে পেরেছে সাদাবের রাগ, কিন্তু এই মুহূর্তে রাগ ভাঙানোর মতো মন মানসিকতা নেই পরীর।
তাই উল্টো পাশে হয়ে নিজেই শুয়ে পড়ে। চোখটা লেগে আসছিল, ঘাড়ে গরম নিঃশ্বাস পড়তেই দরফরিয়ে উঠে পড়ি। সাদাব পরীর মুখ চেপে ধরে, চুপ। আমি সাদাবকে দেখে শান্ত হয়ে পড়ি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি থাকতে কিসের ভয়? সাদাব একটু একটু করে পরীর কাছে যায়। সাদাবের প্রতিটা নিঃশ্বাস পরীর চোখে মুখে পড়ছে। পরীর চুলগুলো খুলে দেয়, পরীর মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। কামিজে হাত দিতেই সাদাবের হাত ধরে পড়ি কোনো রকমে বলে, কি কি করছো? সাদাব আস্তে করে বলে, চুপ। আদরের সময় এত কথা বলতে নেই। সুলতান বেগুরে ঘুমোচ্ছে, তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। এত আনরোমান্টিক মানুষ আমি জীবনেও দেখিনি। এমনিতে কত কেয়ার করে, অথচ ভালোবাসার বেলায় ঠনঠনা ঠনঠন। একটু আদরও করে না। মাঝে মাঝে মনে হয় এগুলো বোধ হয় কোনো সতীনের জন্য জমিয়ে রাখছে। শোয়া থেকে উঠে বসে তিশা, কপালে হাত রেখে ঘুমোচ্ছে। সুলতান সুলতানকে দেখে, ডিম লাইটের আলোয় সুলতানকে দেখে নেশা লেগে যায় তিশার। আজও তো তোমায় আমার অধিকার দিতেই হবে রাফিন। তিশা নাইট ড্রেস লং পাটটা খুলে ফেলে, সুলতানের কপাল থেকে হাতটা সরায়, একটা একটা করে শার্টের বোতাম খুলে গালে কপালে চুমু খেতে শুরু করে। জড়িয়ে ধরে ঠোঁট স্পর্শ করতে সুলতান ধাক্কা দিয়ে ফেলে দেয় তিশাকে। ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়। ব্যথায় কান্না করে দেয় তিশা। ঘটনার আকস্মিকতায় নিজে চমকে যায় সুলতান। টিসু, তুমি? তিশা কান্না করতে করতে বলে, তুমি মনে হয় অন্য কাউকে আশা করেছিলে। এভাবে কেন ব্যথা দিলে আমায়? আমি কি পর কেউ? বিয়ের পর একদিনও আমায় আমার অধিকার দাওনি। যতবার আমি নিজে তোমার কাছে যেতে চেয়েছি, তুমি নানা রকম বাহানা দেখিয়ে দূরে রেখেছো। শুনেছি ভালোবাসার মানুষকে সবাই নাকি কাছে পেতে চায়, নিজের করে পেতে চায়। আমিও তো চাই, খুব করে চাই তোমার নিজের করে কাছে পেতে, কারণ আমি তোমায় ভালোবাসি। তাহলে তুমি কেন চাইছো না তুমি আমায় ভালোবাসো তো রাফিন? সুলতান চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশার প্রশ্নের উত্তর আদৌ সুলতানের কাছে আছে নাকি সেটা নিয়েও কনফিউজ সুলতান নিজেই। ওইদিকে তিশা কান্না করেই চলেছে। তিশার কাছে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। একদম তুমি আমায় ছুবে না। আই অ্যাম সরি তিশু। লাগবে না তোমার সরি। প্লিজ কান্না থামাও। আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে। আমি এভাবে কি? হ্যাঁ, এত রাতে এই রুমে আমি ছাড়া আর কে থাকবে? আচ্ছা সরি তো, এখন আসো ঘুমোবে। এক প্রকার জোর করে তিশাকে শুইয়ে দেয়। কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে ক্লাস শেষ করে বাড়ি ফিরে পড়ি। বাড়ির লোকজন ব্যবহার দিনকে দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। পরি ঠিক বুঝতে পারছে না যে এরা আসলে কি চায়, কেন এমন করে ওর সাথে। দেখতে দেখতে পরীর টেস্ট এক্সামও চলে আসে। সারাদিন বাড়ির কাজ আর রাতে সাদাবকে সময় দিয়ে যেটুকু সময় পাই, সেই সময় যা একটু পরে বারবার নিয়ম করে শ্বশুর শাশুড়ি এটা মনে করিয়ে দেয় যে এত টাকা পয়সা খরচ করে পড়াচ্ছি, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না সেদিন। এত কাজ করার পরও কিভাবে খুব রেজাল্ট করা সম্ভব সেটা বুঝে আসে না পরীর। এর চেয়েও কষ্টের বিষয় হচ্ছে আজকাল পরী সাদাবকে ঠিক মতো বুঝে উঠতে পারে না। এরকম চিন্তা ভাবনা দুটো না নিয়ে পড়াশোনা কিছুতেই হচ্ছে না। কিন্তু হালাও ছাড়েনি পরী। নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা বানানো, দুপুরের খাবার তৈরি করা, রাতের খাবার তৈরি করা, ঘরের বাকি সব কাজ পরী একাই নিজ হাতে সামলিয়ে যাচ্ছে। শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না। তবুও কিছু করার নেই, কারণ এটা বাবার বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। লাস্ট পরীক্ষার দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বাইরে কোনো গাড়িও ছিল না। শীতের এই অসময় বৃষ্টি মোটেও ভালো না। এদিকে আর অপেক্ষা করার সময় না। দুপুরে খাবার গরম না করে দিলে শ্বশুর শাশুড়ি খাবে না। তারা না খেয়ে থাকলে সাদাফের কাছে বকা খেতে হবে। এদিকে সাদাফও কাজের চাপে পরীকে আর নিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে পড়ি বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। পেছন থেকে তিশার ডাকে থেমে যায়। আই পড়ি, গাড়িতে আসো। গাড়ির দিকে তাকিয়ে দেখে সুলতান ড্রাইভ করছে। করুণভাবে তাকিয়ে আছে পরীর দিকে। পরী তিশার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, না গো, আমি একাই যেতে পারবো। তোমার কি মাথা ঠিক আছে পরী? এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, আমি যেতে পারবো। সুলতান খুব ভালো করে জানে যে পরী গাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে নিজে বলল, তিশু, উনি বোধহয় আনইজি ফিল করবে আমার সাথে এক গাড়িতে গেলে। তুমি বরং ছাতাটা দিয়ে দাও। এটা ভালো আইডিয়া। পরিবার কথা না বাড়িয়ে ছাতাটা নিয়ে হাঁটা শুরু করে।
হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা 20 বাজে। গাড়িতে করে বাড়ি যেতেই তো 30 মিনিটের মতো লাগে। না জানি হেঁটে যেতে কতক্ষণ লাগে। এইদিকে শ্বশুর শাশুড়ির খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। পরি দ্রুত পা চালাচ্ছে ছাতা দিয়ে। শুধু মাথাটুকু ঢাকলেও শরীর প্রায় ভিজে গেছে অনেকখানি। হুট করে একটা বাইক এসে দাঁড়ায় পরির সামনে। তাকিয়ে দেখে ওর ফার্স্ট ইয়ারের জুনিয়র নিশান। এভাবে পথ আটকে দাঁড়ালি কেন? তুমি তো ভিজে যাচ্ছ আপু। এভাবে হেঁটে বাড়ি পৌঁছাবে কতক্ষণে? আরে সমস্যা নেই, আমি যেতে পারবো। তুই তাড়াতাড়ি বাড়ি যা, নয়তো ভিজে যাবি। তুমি বাইকে উঠো, তোমার বাড়ির সামনে দিয়ে তো আমি বাড়ি যাই, তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। না রে, লাগবে না, খুব লাগবে। তুমি না আমাকে ছোট ভাই ডাকো, আর ছোট ভাইয়ের কথাটা রাখবে না। পরে আরেকবার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 পার হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। পরি বাড়িতে পৌঁছে পরীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিশান চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নিশান আর পরীকে একসাথে আসতে দেখেছে সাদাব। পরি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে রান্নাঘরে যায় খাবার গরম করার জন্য। সাদাব পেছন থেকে হাত জোর করে চেপে ধরে বলে, তোর খাবার গরম করতে হবে না। তোর কি মনে হয় এতবেলা হয়ে গেছে আর আমি আমার বাবা মাকে না খাইয়ে রেখেছি? পরি অবাক হয়ে তাকিয়ে আছে সাদাবের দিকে। এটা কোন সাদাবকে দেখছে পরি? রাগে সাদাবের চোখ দুইটা লাল টুকটুকে হয়ে আছে। আয় আমার সাথে রুমে আয়। টানতে টানতে পরীকে রুমে নিয়ে যায়, সামনে দাঁড় করিয়ে 4-5 থাপ্পড় দেয় গালে। ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে, আজ বুঝতে পারলাম যে মা কেন তোকে পড়াতে বারণ করতো। ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াস। বাড়িতে যে অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে সেদিকে কোনো খেয়াল নেই তোর না? বাইকে করে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। পরি কথা বলতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কোনো রকমে সাদাপের হাত সরিয়ে বলে, তুমি আমায় ভুল বুঝছো। রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই আমি বাধ্য। পুরো কথা বলার আগেই আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ করে থাক একদম। আমি তোর মুখের কথা বিশ্বাস করব নাকি নিজের চোখকে? তুমি আমার কথাটা তো শোনো প্লিজ। তোর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। স্বামী থাকতে প্রেমিক লাগে তোর? কলেজে যাচ্ছি এসব করতে, বৃষ্টি বিলাস করিস, করাচ্ছি তোকে বৃষ্টি বিলাস। পরীকে টেনে ছাদে নিয়ে যায় সাদাব। ধাক্কা দিয়ে ছাদের এক কোনায় ফেলে দেয়। যাওয়ার আগে বলে যায়, সন্ধ্যা পর্যন্ত এই ছাদেই বৃষ্টি বিলাস কর। পরি পেছন থেকে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমার আগের তুমি নেই সাদাব। তোমায় দেখার আড়ালেও অনেক কথা লুকিয়ে আছে, যেটা বলার সুযোগও দিলে না আমায়। কেন এমন বদলে যাচ্ছ তুমি? আমার উপর কোনো ভরসা নেই তোমার? আমার কথা শোনো প্লিজ। কথাগুলো সাদাবের কান পর্যন্ত গেলেও হৃদয় স্পর্শ করতে পারেনি। সুলতান বিছানার খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। তিশা দৌড়ে গিয়ে সুলতানের বুকে মাথা রাখে। সুলতান একটু নড়ে চড়ে ওঠে। আহ, এভাবে নড়ছো কেন? তুমি এখন ক্লান্ত, তোমার ঘুম প্রয়োজন। আবার দূরে সরিয়ে দিচ্ছ। আমি তো তোমার ভালোর জন্য বললাম। লাগবে না আমার ভালো, আমার শুধু তোমাকেই চাই। খেয়েছো রাফিন? কি? আমার কথাটা ইগনোর করলে কেন? কই, কেন এমন করো তুমি আমার সাথে? কেন নিজেকে আমার থেকে দূরে রাখো? কেন বলো? সুলতান তিশার দিকে তাকিয়ে ভাবে, কি করে তোমার কাছে টেনে নেব তিশা? তোমার কাছে গেলে যে পরীর হাসিমাখা মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে, ওর চঞ্চলতা তোমায় স্পর্শ করতে দেয় না। আমার মনে হয় আমার সব ভালোবাসা শুধু পরীর জন্য। আমার সব কিছু তুমি নও বরং পরী। কি ভাবছো? কিছু না। ধ্যাত। তিশা রাগ করে অন্য পাশে শুয়ে পড়ে। সন্ধ্যা 6টা 5 মিনিট। সাদাব ঘুম থেকে উঠে চারদিকে তাকায়। পরীকে না দেখে হঠাৎই ওর মনে হলো বৃষ্টির মধ্যে পরীকে তো ছাদে রেখে এসেছিল। বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি নেই। তাড়াতাড়ি দৌড়ে ছাদে যায়। দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে কাঁচুমাচু হয়ে বসে আছে পরী। ভিজে একাকার হয়ে গেছে। ঠান্ডায় এক নাগাড়ে কেঁপেই চলেছে। পরীর এমন অবস্থা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে সাদাপের। পরীর হাত ধরে দাঁড় করায়। শরীর গরম, জ্বর এসে পড়েছে। জ্বরের ঘরে এতটাই বলছে, শরীর গরম, জ্বর এসে পড়েছে। জ্বরের ঘরে শুধু এটাই বলছে, তুমি আমার আগের তুমি নেই। তুমি আমার আগের তুমি নেই। তুমি আমার আগের তুমি নেই। পরীকে কোলে করে নিয়ে যায়। ড্রেস চেঞ্জ করে দিয়ে কিছু খাইয়ে দেয়। ঔষধ খাওয়ানোর সময় পরী পাগলামি শুরু করে দেয়, কিছুতে ঔষধ খাবে না। পরক্ষণে সাদাপের দুপুরের কথা মনে পড়ে যায়।
একটা ছেলের সাথে বাইকে করে এসেছে ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে পরীকে থাপ্পড় বসে দেয়। পরী কেঁদে দেয়, কান্না করতে করতে বলে, তুমি আমার আগের তুমি নেই। জোর করে পরীকে ঔষধ খাইয়ে দেয়। পরী এখনো কাঁদছে। রাগ কমেনি সাদাতের, কিন্তু এই অবস্থায় পরীকে কিছু বলতেও পারছে না। এমনিতে দুপুরে কম মারেনি, আবার বৃষ্টিতে ছাদে রেখেও এসেছিল। বুকটা কেমন হাহাকার করছে। এই মুহূর্তে পরীকে বুকে না নেওয়া পর্যন্ত শান্তি পাবে না সাদাব। পরীর দিকে তাকিয়ে দেখে শুয়ে পড়েছে। সাদাব পরীর পাশে শুয়ে টান দিয়ে পরীকে বুকে নিয়ে আসে, শক্ত করে বুকের সাথে লাগিয়ে জোরে ধরে। পরী অস্ফুট স্বরে বলে, আমি তোমায় বুঝতে পারিনি, আমি তোমায় ভালোবাসা বোঝাতে পারি না, তুমি আমার আগের তুমি নেই। জ্বরের ঘরে আবুল তাবুল বকতে বকতে পরী ঘুমিয়ে যায়। ভোরের দিকে সাদাবের ঘুম ভাঙে। পাশে তাকাতেই দেখে পরী ছোট্ট বিড়াল ছানার মতো বুকের সাথে লেগে আছে। শরীরে হাত দিতেই দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, অনবরত কাঁপছে। ঘরে ল্যাপ কম্বল কাঁথা যা ছিল সব গায়ের উপর দিয়েছে, তবুও ঠান্ডায় কাঁপছে। পরীর জন্য মনটা নরম হলেও আবার কালকের কথা মনে পড়ে যাওয়ায় রেগে যায়। এবারও তাই হলো। রাগে সাদাব রুম থেকে বেরিয়ে গেল। মা বাবা বাইরের খাবার খেতে পারে না, তাই সাদাব ওই কিচেনে গিয়ে সকালের নাস্তা বানায়। নাস্তা বানিয়ে বাবা মাকে ঘুম থেকে তুলে খাওয়ার জন্য ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে বসে ফোনে গেম খেলছিল সাদাব। রুমে গেলে পরীর উপর রাগ হবে, তাই আর রুমের দিকে পা বাড়ায়নি। সকাল 9টা নাগাদ কলিং বেল বেজে উঠে বাড়ির। সাদাব দরজা খুলতে গিয়ে নিশানকে দেখতে পায়। রাগ যেন এবার চরম পর্যায়ে পৌঁছে গেছে। সাদাব রাগ আর বিরক্ত দুটোর সংমিশ্রণ করে জিজ্ঞেস করলো, কাকে চাই? পরী আপু আছে? পরীকে কি করে চেনো? আমরা তো একই কলেজে পড়ি। খুব ভালো। তো আমার সামনে ঢং করে আপু কেন রাখছো? সরি, ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। না বোঝার মতো কিছু বলিনি। পরীকে আপু কেন ডাকছো? পরী আপু আমার সিনিয়র, তাহলে তাকে আপু ডাকবো না তো কে বলবো? তাছাড়া পরী আপুকে আমার আপন বড় বোনই ভাবি। তোমাদের পরিচয় কিভাবে? আমি বলতে চাচ্ছি যে আমার জানা মতে পরী কলেজে কোনো ছেলের সাথে কথা বলে না, তার মধ্যে তুমি তার জুনিয়র। কিভাবে কি? আপনি ঠিকই জানেন ভাইয়া, পরী আপু কারোর সাথে কথা বলে না। একদিন আমি বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে সিঁড়ি থেকে নামছিলাম, আর পরী আপু সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎই আমার পা পিছলে যায়, তখন পরী আপু আমাকে ধরে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, তখন আমাকে একটা ধন্যবাদ বলার সুযোগ দেয়নি আপু। ভাবলে সিংভাবে চলে গেছে। আপুর বান্ধবী তিশা আপু যাওয়ার আগে বলে গেছে, এভাবে দৌড়াও, হাত পা ভাঙলে মজা বুঝবে। আজকে না হয় পড়ি বাঁচালো, কিন্তু বারবার তো আর বাঁচাবে না। ব্যাস, এটা বলে তিশা আপু চলে গেল। আমি অনেক বেশি অবাক হলাম, আর তখনই জানতে পারলাম আপুর নাম পরি। আপনি যদি কখনো কলেজে আমার সম্পর্কে খোঁজ খবর নেন, তাহলে শুনতে ও জানতে পারবেন যে আমি কলেজের খুবই দুষ্ট আর ফাজিল ছেলে। কিন্তু বর্তমানে আমার পরিচয় পাবেন, নিশানের মতো ভদ্র আর শান্ত কেউ নেই আমাদের ডিপার্টমেন্টে। আর এর পুরো ক্রেডিট পড়ে আপুর। ওই দিনের পর থেকে আমি আপুকে ফলো করা শুরু করি। তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি মুগ্ধ হই। এটাও জানতে পারি যে আপু আপনাকে কতটা ভালোবাসে, যার জন্য সে ক্লাসের কোনো ছেলের সাথেও কথা বলে না। খুব বেশি প্রয়োজন হলে তিশা আপুকে দিয়ে বলায়, আমার নিজের কোনো ভাই বা বোন নেই, আমি বাবা মায়ের একমাত্র ছেলে। পরি আপুকে নিজের বোন বানানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আপু নারাজ। আমি আমার মা বাবাকে কলেজে নিয়ে আসি, আপুর সাথে কথা বলাই। আমার এমন পাগলামি আর আমার বাবা মায়ের আবদারে আপু রাজি হয় আমার বোন হতে, কিন্তু তবুও সে প্রয়োজন ছাড়া কখনোই আমার সাথে কথা বলেনি। আমি আমার বাবা মা জোর করার পরেও আমাদের বাসায় যায়নি কখনো। বলেছিল যে আমার জন্মদিনে আপনাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে দেখাবে আর বলবে, এই দেখো আমার নতুন একটা পরিবার, আমার ছোট্ট ভাই নিশান। এক নাগারে কথাগুলো বলে নিশান কিছুক্ষণ দম নিল। সাদাবের চোখে পানি টলমল করছে, অনেক বেশি অপরাধী মনে হচ্ছে নিজেকে। নিশান আবার বলল, কাল বৃষ্টিতে কোনো গাড়ি না পেয়ে আপু ভিজে ভিজে আসছিল, আমার জোরাজুরিতে আমার সাথে বাইকে এসেছিল। আপুর এই ফাইলটা আমার ব্যাগে ছিল, এটা দেওয়ার জন্যই আমি এসেছি। ফাইলটা দিয়ে নিশান চলে যাওয়ার জন্য পা বাড়ালে সাদাব পেছন থেকে ডাকে, ভেতরে এসো, এক কাপ কফি খেয়ে যাও। নিশান মনোমুগ্ধকর একটা হাসি দিয়ে বলে, প্রায় 9:30 বাজে, 10টায় আমার ক্লাস, আমার যেতে হবে। আর ধন্যবাদ এতক্ষণ অন্তত ভেতরে যেতে বললেন। আমি এটাও বুঝেছি কিছু একটা গন্ডগোল হয়েছে, যে কারণে সাধারণ ম্যানার্সটুকু আপনি ভুলে গিয়েছেন। আপনি অনেক লাকি ভাই যে আমার বোনের মতো একটা মিষ্টি পরি বউ পেয়েছেন। সন্দেহ করা ভালো, তবে মাত্রাতিরিক্ত নয়, যেটাতে অপর মানুষটি আপনাকে বুঝে ফেলার ক্ষমতা হারিয়ে ফেলে। প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো অসহনীয় হয়,
আমার আপুটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আসছি ভাই, ভালো থাকবেন। নিশান চলে যাওয়ার পর দরজা আটকে দেয় সাদাব। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। এটা আমি কি করে ফেললাম? নিজের ভুলের জন্য এত শাস্তি দিলাম পরীকে। সাদাব দ্রুত ফোন বের করে রওশনকে কল দিয়ে ডক্টর নিয়ে আসতে বলে। নিজের রুমে গিয়ে পরীকে ডেকে তুলে। শরীরে হাতে দেওয়া যাচ্ছে না তাপে। ছোট্ট একটা বালতি করে পানি নিয়ে আসে। বিছানায় পরীর মুখ ধুয়ে দেয়, তোয়ালে দিয়ে ভিজিয়ে শরীর মুছে দেয়, জোর করে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ডক্টর বাড়িতে এসে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়ে যায়। পরীকে ঘুমাতে বললেও পরী ঘুমায় না। পা মুড়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাদাব চুপচাপ পরীর পাশে গিয়ে বসে পরীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়। আমাকে মাফ করে দাও পরী, আমি ভুল বুঝে তোমায় কত শাস্তি দিয়ে ফেলেছি। আমার উপর তোমার কোনো ভরসা নেই, সত্যিটা জানার প্রয়োজনও মনে করনি একবার। আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমার উপর রাগ করে থেকো না, অনেক ভালোবাসি তোমায়। তোমার ভালোবাসা এখন আমার দুটোনায় ফেলে দেয়। আমি চাই মনে প্রাণে তোমার ভালোবাসাকে বিশ্বাস করতে, কিন্তু আমার মন তোমার ভালোবাসা নিয়ে সন্দিহান। এ কেমন ভালোবাসো তুমি আমায়, যার উপর বিন্দুমাত্র ভরসা নেই তোমার? সাদাব কিছু না বলে সেখান থেকে উঠে যায়। কোনো উত্তর নেই তার কাছে। কি উত্তর দেবে পরীকে? সত্যিই তো আমি কেমন হয়ে যাচ্ছি, কেন ওর উপর ভরসা হারিয়ে ফেলছি, কিভাবে পারলাম ওকে এত অত্যাচার করতে? সত্যি কি আমি তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছি? একসময় পরে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন বাদেই মোটামুটি সুস্থ হয়ে যায়। এখন আর কলেজে যেতে হয় না, যদিও প্রাইভেট আছে। পরি তবু কলেজে না গিয়ে বাড়িতেই পড়ে। ঘরের কাজও করা শুরু করে দিয়েছে। সাদাব এখন আগের মতো পরীকে কাজে সাহায্য করে। পরীকে আগের মতোই সময় দেয়, কিন্তু শুনশান নীরবতা দুজনের মধ্যে বিরাজমান করে। সাদাব নিজের মাঝে নিজেই অনুতপ্ত হয়। ওইদিকে পরীর ভেতর চাপা অভিযোগ আর কষ্ট বসবাস করা শুরু করেছে। অসুস্থতাকে পড়ি এখন আর স্টাডি রুমে পড়ে না, বই খাতা নিয়ে বিছানাতেই শুয়ে বসে পড়ে। কিন্তু এভাবে কি আর পড়া হয়? ঘন ঘন ঘুম পায় পরীর। আধশোয়া হয়ে বইতে চোখ বোলাচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। যখন ঘুম ভাঙলো দেখলো পরীর গায়ে কাঁথা, বই কাঁথাগুলো পাশেই গুছিয়ে রাখা। অবাক হয়ে পড়ি, আমি তো এলোমেলো হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। গায়ে কাঁথা জড়ায়নি, বই খাতাও গুছাইনি। তাহলে পাশে তাকাতেই দেখে 3টা গোলাপ একত্রে রাখা। গোলাপগুলোর নিচে একটা চিরকুট। চিরকুটটা হাতে তুলে নেয়। চিরকুটে লেখা ছিল, এখনো বুঝতে কষ্ট হচ্ছে কে আমি। এই 3টা গোলাপের মানে জানো? সাদাব রাগের চোখে তাকিয়ে আছে পরীর দিকে, কিন্তু সেদিকে পরীর কোনো ভ্রুক্ষেপ নেই। পরী রান্নার জন্য সব কিছুর জোগাড় করছে। এবার সাদাব আর দাঁড়িয়ে না থেকে রাগে কটমট করে বলল, এটা কি হচ্ছে পরী? পরী পিছনে ঘুরে সাদাবকে দেখে কথাটা শুনে একটু অবাক হয়। ভাঙা গলায় বলে, কি হচ্ছে মানে? আমি তো রান্না করছি, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে? সাদাব আবার ধমক দিয়ে বলে, তাহলে আবার কি? হ্যাঁ, তোমার না ফাইনাল পরীক্ষা চলছে। তোমাকে বলেছি না রান্নাঘরের আশেপাশে এই কয়দিন না আসতে? মানে কি তাই বলে কি রান্না করব না? না, করবে না। পরীক্ষার এই কয়েকদিন তুমি শুধু পড়বে, অফিস থেকে এসে আমি রান্না করব। তুমি টেনশন করো না তো। পরীক্ষায় আমার গ্যাপ আছে তো, আমি পুষিয়ে দিতে পারবো পড়া। তার মানে তুমি আমার কথা শুনবে না? অযথাই রাগ করছো তুমি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্নাটা করি, বাকি 4টা পরীক্ষার আগে রান্নাঘরে পাও বানাবো না। ঠিক আছে? ঠিক তো? একদম ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, হাতে হাতে তোমাকে সাহায্য করব। না লাগবে না। লাগবে মানে লাগবে। সাদা ফ্রেশ হতে রুমে চলে গেল। তরকারি কাটতে কাটতে পড়ি আবার মনে হেসে চলে। তুমি যে কখন কি চাও, কেন এমন করো, প্রশ্নগুলোর উত্তর আজও খুঁজে পাই না আমি। কখনো মনে হয় আমি সত্যি অনেক ভাগ্যবতী তোমায় পেয়ে, আবার কখনো কখনো মনে হয় সত্যি তুমি আমার তো। না, এসব আমার উচ্ছিষ্ট ভাবনা। আমি কখনোই পাবো না এগুলোর উত্তর। কিন্তু এভাবে দুটো নয় ভালোবাসার সম্পর্কে বুঝতে পারছি না আমি। সেদিনের ওই 3টা গোলাপের মানে আমি ঠিকই বুঝেছিলাম। সাদাফের বাবু চাই, আমিও সায় দিয়ে দিয়েছি। এই পরিবারে টিকে থাকা আমার প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বাবা মায়ের মন জয় করতে পারলাম না তাদের মেয়ে হয়ে উঠতে। এই সংসারে সাদাব আমার শেষ সম্বল। অনেক বেশি ভালোবাসি ওকে। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে চাই না। সাদাব পেছন থেকে এসে জড়িয়ে ধরে পরে চমকে যায়। সাদাব হাসতে হাসতে বলে, আরে রিল্যাক্স, আমি এত ভয় কেন পাচ্ছ? এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? বারে, তাহলে কি এখন জড়িয়ে ধরার জন্য পারমিশন দেব বউয়ের থেকে? সেটা নয়, এখন ছাড়ো। না, ছাড়বো না। আশ্চর্য, রান্না করছি তো। হ্যাঁ জানি তো। তো তো কি আবার? উফ, ছাড়ো তো।
না না না, ছাড়বো না একদম। আমি তোমাকে সাহায্য করছি, হাত ধরে রান্নায় সাহায্য করছি, তার কোনো দরকার হবে না মিস্টার। এখন আর আমি রান্নায় কাঁচা নই। এমা পেকে গেছো? শাট আপ সাদাব। সাদাব হাসতে হাসতে আরো জোরে 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 ধরে পরীকে। রান্নার সময় এমন করায় পরি একটু বিরক্তি নিয়ে বলে, আহ, করছোটা কি? রান্নাঘরে কি রোমাঞ্চ উতলে পড়েছ তোমার? বউকে কাছে পেলে তখন রান্না বড়ই কি আর শোয়ার ঘরে কি রোমাঞ্চ এমনিতেই আসে। গরম খুন্তি দেখেছো? দেখলাম। কি করবে এটা দিয়ে? পরিয়ে দেব। জল্লাদ বউ। যাবে তুমি? যাচ্ছি যাচ্ছি। এমন করলে না, একবার শুধু পাই মজা বোঝাবো। সাদাব রান্নাঘর থেকে চলে গেল। পরি হেসে দিল। এটা সত্যি মানতে হবে যে সেদিনের পর থেকে সাদাবের ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। সব কিছুতেই সাপোর্ট করে, কেয়ার করে আর অনেক বেশি ভালোবাসে। পেছন থেকে সাদাব আবার ডাক দেয়, জান, তুমি আবার আসছো? না মানে ইয়ে, একা একা রুমে ভালো লাগছিল না। টিভি দেখো গিয়ে। টিভি দেখতে ইচ্ছে করছে না? তাহলে বাবা মার কাছে যাও, গল্প করো। ওখানে তো আরো যাওয়া যাবে না। কেন? ধুর, শুধু নাতি নাতনির জন্য কান্না করে মা। পরি এবার শান্ত চোখে সাদাবের দিকে তাকালো। পরের দিকে তাকিয়ে সাদাব বলল, না না, আমি কিন্তু এখনই বাবু নিতে বলিনি। তুমি যখন চাইবে আমরা তখনই বাবু নিব। সাদাবের কথা একটু হাসলো পরি। এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা ঠিক আছে। সাদাব নিজে গিয়ে বাইকে করে পরীকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়। নিশানের সাথেও সাদাবের বেশ সখ্যতা করে উঠেছে এখন। কখনো যদি পরীকে আনতে যেতে না পারে তাহলে নিশানকে কল করে বলে দেয় পরীকে নিয়ে আসার জন্য। নিশানও খুশি হয়ে অনেক যে বোনের সাথে দুলাভাইও পেয়েছে। এত সহজে সব মেনে নেবে এটা ভাবেনি নিশান। এর মধ্যে সাদাব পরীকে নিয়ে নিশানদের বাড়িতে গিয়েছিল। নিশানের বাবা মায় সে কি খুশি, একদম নিজের মেয়ে আর জামাইয়ের মতো আদর যত্ন করেছে। সাদাব তো বলে বসেছে, যাক, এখন থেকে আর আমার দুইটা শ্বশুর বাড়ি, শুধু জামাই আদর খাবো আর খাবো। সকলে সাদাবের কথা শুনে হাসলেও পরি একটু লজ্জা মিশ্রিত হাসি দিল। পরের এমন লজ্জা মিশ্রিত হাসির সময় গালটা লাল টুকটুকে হয়ে যায়, যেটা সাদাব খুব উপভোগ করে। সকাল থেকে পরের খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, ঘুরছিল মাথা। রাত জেগে পড়ার কারণে এরকম হয় পরের। তাই ততটা পাত্তা দেয়নি। কড়া করে একবার চা বানিয়ে খেয়ে নিয়েছে। তখন পরিস্থিতি পরীর অনুকূলে থাকলেও এখন বিষয়টা সেটা মনে হচ্ছে না পরীর। পরীক্ষার হলে দর দর করে ঘামছে পরী, কিন্তু বাহিরে তুলনামূলকভাবে ভালোই ঠান্ডা। মাথাটা বন বন করে ঘুরছিল, হাতও চলছিল না যে লিখবে। কোনো রকমে উত্তর লিখে সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়ে অফিস রুমের কিছুটা দূরে পরের হল রুম। ক্লাস থেকে বের হয়ে আসতেই অফিসের সামনে মহিলা দপ্তরিকে দেখতে পায়। পরী ক্ষীণকণ্ঠে তাকে ডাকে, খালা একটু পানি খাওয়াবেন? মহিলাটি পরীর অবস্থা দেখে আন্দাজ করতে পারে যে পরী অসুস্থ। একজন স্যারের পারমিশন নিয়ে পরীকে ধরে টিচার্স রুমে নিয়ে যান। চেয়ারে বসিয়ে মাথাটা এলিয়ে দেয় টেবিলের উপর। মহিলাটি পানি এনে পরীকে দেয়। এক চুমুকে পানি খেয়েই মনে হচ্ছে সব পানি ভেতর থেকে বেরিয়ে আসছে। মহিলাটি পরীর হিজাব পিন দিয়ে খুলে দিচ্ছিল, মাথায় অল্প করে পানি দিয়ে হাতে বুলাতে বুলাতে বলছিল, তুমি কি আগে থেকে অসুস্থ? না, সকাল থেকে এমন খারাপ লাগছে। তোমাকে নিতে আসেনি কেউ? পরী দেয়াল ঘড়িটার দিকে তাকায়। পরীক্ষার সময় প্রায় শেষ। এতক্ষণে সাদাব বা নিশান কেউ একজন যে ওকে নিতে এসেছে এটা শিওর। পরী আস্তে করে বলল, আমার হাজব্যান্ড নয়তো ছোট ভাই আসবে নিতে। আমাকে একটু ধরে মেইন গেটের বাইরে পৌঁছে দিবেন দয়া করে। আচ্ছা চলো। মহিলাটিকে পরীকে ধরে নিয়ে যাচ্ছিল। মেইন গেটের বাইরে যেতে দেখলো নিশান বাইকে বসে ফোন টিপছে। পরীকে এভাবে ধরে নিয়ে আসতে দেখে দৌড়ে যায় নিশান। আপু, কি হয়েছে? ঠিক আছো তুমি? হুম। মাথাটা ধরেছে শুধু। পরীর অবস্থা দেখে বোঝা যাচ্ছে ও নিজেকে ঠিক রাখতে পারছে না। মহিলাটিকে ধরে রেখেছে বলেই এখনো দাঁড়িয়ে থাকতে পারছে। নিশান মহিলাটির উদ্দেশ্যে বলল, আন্টি আপনি প্লিজ আপুকে ধরুন, আমি একটা সিএনজি নিয়ে আসি। পরি বলল, কেন, বাইক তো এনেছিস। তুমি অসুস্থ আপু, পেছন থেকে পড়ে গেলে আরেকটা অঘটন ঘটে যাবে। নিশান কিছুক্ষণের মধ্যে একটা সিএনজি নিয়ে আসে, হাতে কিছু খাবার আর ঔষধ। পরীকে ধরে সিএনজিতে উঠে যাওয়ার আগে মহিলাটিকে ধন্যবাদ দিয়ে যায়। সিএনজিতে ঠিকমতো বসে থাকতে পারছে না পরি, শুধু এদিক ওদিক খেলছে। নিশান কি করবে বুঝতে পারছে না। পরের দিকে তাকিয়ে বলে ফেললো, আপু, আমি তোমাকে আমার মায়ের পেটের বোন মানি। আমার উদ্দেশ্য সৎ। তুমি খুব বেশি অসুস্থ, এই সময় তোমায় জড়িয়ে না ধরলে তুমি পড়ে যাবে শিওর। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমার নিজের বোনকে জড়িয়ে নিচ্ছি। এই বলে বাম হাত দিয়ে পরীকে জড়িয়ে নেয় নিশান। নিশানের কাঁধে মাথা রাখতেই পরি বলে, আমার খারাপ লাগছে অনেক। ডান হাত দিয়ে পরীর মাথায় হাত রেখে বলে, কিচ্ছু হবে না আপু, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর পরি শরীরের সমস্ত
ভর নিশানের উপর ছেড়ে দেয়। শরীর একদম হালকা হয়ে গিয়েছে। ডাকার পরেও কোনো সারা শব্দ পেল না। নিশান তাড়াতাড়ি করে সাদাবকে ফোন দিল। 4 বার রিং হওয়ার পর সাদাব কল রিসিভ করলো। হ্যাঁ নিশান বলো। ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসুন। কি হয়েছে নিশান? আপু খুব অসুস্থ। মানে কি হয়েছে? বলল যে মাথা ব্যথা। আপনি বাসায় আসেন তাড়াতাড়ি। আমি এখনই আসছি। বাড়িতে গিয়ে পরীকে শুইয়ে দেয়। সেন্সলেস পরী। কিছুক্ষণ পর পরীর জ্ঞান ফিরলেও বিছানা ছেড়ে উঠতে পারে না। শরীরটা খুব দুর্বল লাগছে। পাশে নিশান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরেক পাশে শ্বশুর শাশুড়ি চিন্তিতভাবে তাকিয়ে আছে পরীর দিকে। বেশ কিছুক্ষণ পর সাদাব আসে। সাদাবকে দেখে নিশান উঠে যায়। সেখানে গিয়ে সাদাব বসে। কপালে হাত রাখতে পরী চোখ খুলে তাকায়। সাদাব সাথে করে মহিলা ডাক্তারকে নিয়ে এসেছে। উনি পরীক্ষা করে দেখার পর সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলল। সব কিছু দেখে পরীকে বলল, কবে থেকে এমন? আজ সকাল থেকেই। শুধু মাথা ব্যথা আর মাথা ঘোরায়, বমি বমি লাগছিল। পিরিয়ড হয় না। 2 মাস ধরে হয় না। আর এই মাসে এখনো হয়নি। ডাক্তারের কাছে যাওনি কেন? এর আগেও আমার এমন হয়েছিল, তাই বিষয়টা আমার কাছে স্বাভাবিকই। একটানা 2 মাস বন্ধ ছিল পিরিয়ড না, 3 মাস বন্ধ ছিল। আমি তখন 9-এ পড়তাম। পরে পরে ডক্টরের কাছে যাই। কত সব ঔষধ দিল, তারপরের মাস থেকে আবার শুরু হয়। এবার ব্যাপারটা অন্যরকম। মানে মানে তখন তুমি অবিবাহিত ছিলে আর এখন বিবাহিত। তো ডক্টর এবার মুচকি হাসলো। তুমি বড্ড বাচ্চা, তোমার শরীর অনেক দুর্বল। ঠিক মতো খাও না নাকি? যাওয়ার আগে কিছু ঔষধ লিখে দিল। এগুলো ফার্মেসি থেকে নিয়ে আসতে বলল। আর সাদাবকে বলে গেল পরিসব খেয়াল রাখতে আর বেশি বেশি খাওয়াতে। যাওয়ার আগে এটাও বলে গেলেন মাসের শেষের দিকে আরেকবার আসবেন উনি। নিশান শুধু ঔষধ আনতে চলে গেল আর সাদাব গরম দুধ এনে পরীকে জোর করে খাওয়াচ্ছিল। যতই খাক না কেন শরীর দুর্বল লাগেই, খাবারও ভালো লাগে না। সব সব খাবারের গন্ধ লাগে। 2 দিন পর তিশাকে কল দেয় পরীকে। হ্যালো পরী। হ্যাঁ তিশু বলো। তুমি কি বাসায়? হ্যাঁ। আমি তোমার বাড়ির নিচে। বাড়িতে আসো। আসবো, কিন্তু তোমার আমার সাথে আমার বাসায় যেতে হবে। আমি তো যেতে পারবো না গো। প্লিজ না করো না। রাবিন বাসায় নেই, আমি একা। আমি সাদাব কাকাকে কল করে বলেছি, কাকা রাজি। তাই তো তোমায় নিতে আসলাম। সাদাব রাজি সত্যি? হ্যাঁ। ওকে। তিশার সাথে তিশার বাড়িতে যায়। ফ্ল্যাটটা না বেশ বড় আর সুন্দর করে সাজানো। তোমরা দুজনে থাকো শুধু? হ্যাঁ। আর বুয়া এসে রান্না বান্না করে দিয়ে চলে যায়। রাফিনের আজকে গুরুত্বপূর্ণ কাজ যেন আছে, তাই আসতে লেট হবে। এখন বলো কি খাবে? মুখটা কেমন যেন তেতো তেতো লাগছে। আচার আছে। কিন্তু ব্যাপার কি বলো তো হঠাৎ? আচার? ধুর কিছু না। পরীকে আচার বের করে দিয়ে তিশা নুডলস কফি বানিয়ে আনে। 2 চামচ নুডলস খেতেই গড় করে বমি করে দেয় পরী। তিশা একটু ঘাবড়ে যায় ওয়াশরুমে গিয়ে। পিঠে হাতে বুলিয়ে দেয়। তুমি ঠিক আছো পরী? শরীরটা খারাপ লাগছে টিস্যু। পরীকে নিয়ে ডক্টরের কাছে যায় টিস্যু। প্রেগন্যান্সি টেস্ট করিয়ে বাইরে অপেক্ষা করছে দুজন। একটু পরে রিপোর্ট দেবে। পরীর হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর রিপোর্ট আসে। টিস্যু যায় রিপোর্ট আনতে। থমথম থমথমে মুখ। রিপোর্ট নিয়ে ফিরে আসে টিস্যু। কি হয়েছে টিস্যু? এক পলক পরীর দিকে তাকিয়ে হেসে দিয়ে জোরে ধীরে কংগ্রাচুলেশন পড়ি। রিপোর্ট পজিটিভ। রিপোর্ট পজিটিভ কথাটা শুনে চোখে পানি টলমল করছে। চোখ থেকে গড়িয়ে পড়ে আনন্দের অশ্রু। এটা চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।